যেটা হয়েছে যে মানে জামাতের এমপিদের ব্যাপারে যে সমস্ত সমালোচনা হয় এগুলো অন্যান্য এমপিরা অরে ধরে করে, কিন্তু জামাত বেলা সমালোচনাটা বেশি হইতেছে, কিন্তু এটা ভালো। ইউর রাইট, আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি যে রাষ্ট্রপতি পদের আসলে কোনো ইউটিলিটি নেই। এটা মানে একটা ফর নাথিং একটা পজিশন। এটা তোমার হচ্ছে শুধু যেই টাকা পয়সা যেটুকু খরচ হয় এইটুকু খরচটাই আমি মনে করি একটা ফাও খরচ। জামাত এখন যেভাবে আগে তার যে ব্র্যান্ডিং এবং তার যে অ্যাটিটিউড সেটা সামনের দিনে প্রিজার্ভ করা এবং রক্ষা করার ক্ষেত্রে সে চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এখন এটাকে তুমি কীভাবে সমাধান করবে, দ্যাটস এ ভেরি ভেরি বিগ কোয়েশ্চেন। আজকের এপিসোডে আমরা সাম্প্রতিক কয়েকটা ঘটনা নিয়ে আমরা আলাপ করবো। এর মধ্যে ফার্স্ট হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, যার আরেক নাম চুপ্পু। চুপ্পু রিজাইন। চুপ্পু কি ওনার অফিসিয়াল নামের সাথে আছে? চুপ্পু তার অফিসিয়াল আমি জানি না, বাট হি ইজ নোন অ্যাজ চুপ্পু। সো সে রিজাইন করছে অথবা করতে বাধ্য হয়েছে, হোয়াট এভার ইট ইজ। এবং নতুন রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া এখন চলমান, 90 ডেজের মধ্যে মনে হয় হইতে হয়। তো প্রথম যে জিনিসটা খুব ইন্টারেস্টিং, যে এই রাষ্ট্রপতি যে হাসিনার ঘনিষ্ঠ সহযোগী এবং শেখ ফ্যামিলির ঘনিষ্ঠ সহযোগী এস আলমের খুবই অনুগত এবং যিনি নিজে এই রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি এখন, যিনি নিজে এস আলমের যে 24টা ভুয়া কোম্পানি, যেই কোম্পানির মাধ্যমে তারা ইসলামী ব্যাংক দখল করছিল, একটা কোম্পানির সম্ভবত হি ওয়াজ দ্য ফ্রন্টম্যান। সো তার মাধ্যমে একটা কোম্পানি, সেও অনেক মানে শত কোটি টাকা মারার চক্রান্তের মধ্যে সেও ছিল আর কি। তো সে রিজাইন করছে, ইটস এ গুড নিউজ, নানদালেস ইটস এ গুড নিউজ যে সে রিজাইন করছে, ইটস এ ভেরি গুড নিউজ। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে বিএনপি কেন এতদিন পরে তাকে সরাই দিল, কেন আগে বিএনপি সরাই দিল না? এটা একটা বিগ কোয়েশ্চেন। ডেফিনেটলি তোমার মানে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ তো এর আগে জামাত চাইছে, এনসিপি চাইছে এবং সমাজের আরও সেক্টর থেকে তার পদত্যাগের প্রশ্ন আসছে। একটা বড় কারণ ছিল তোমার শেখ হাসিনার এক্সটেনশন, মানে শেখ হাসিনার অনুগত, হাসিনার সময়ের যা যা হয়েছে সে সব কিছুর পার্ট, যে চুরিচামারি হয়েছে সে অর্থনৈতিক চুরিচামারির পার্ট, সে হাসিনার যে ফ্যাসিজম তার পার্ট সে, এবং হাসিনার অনুগত লোক হিসাবে এখানে তার মনোনয়ন। তো যেহেতু গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, কাজে সেই সরকারের প্রেসিডেন্ট এখানে থাকার কথা না, তার চলে যাওয়ার কথা। যেমন পার্লামেন্টের স্পিকার যে ছিল সে তো সংসদ পলাই গেছে, সব ডিজলভ হয়ে গেছে, সেই ওয়েতে চলে গেছে। তো একইভাবে রাষ্ট্রপতিরও চলে যাওয়ার কথা। প্রধান বিচারপতি যে ছিল সেও চলে গেছে, তাই না? প্রধান বিচারপতিকে সরাই দেওয়া হয়েছে। তো রাষ্ট্রপতিকে আরও আগে মানে সরানো উচিত ছিল এবং এখানে আমাদের নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল তখনই। তো এই কাজটা আমরা তখন করতে পারি নাই, কারণ হলো বিএনপি এটাকে সাপোর্ট দেয় নাই। বিএনপি মানে খুব স্ট্রংলি এটার সাথে ডিসএগ্রি করছে। তো এখন আইসা তো বিএনপি তারা সরাই দিল। তো বাপ সরাই যখন দিবি তো আগে দিলে কি সমস্যা হতো, তাই না? তো বিএনপির দিক থেকে কেন সে আগে দিতে চায় নাই? আমার কাছে মনে হয়েছে যে গণ অভ্যুত্থানের পরে বিএনপি মানে নিজের এম্পাওয়ার্ড দেখে নাই। ধরো মানে আওয়ামী লীগ ফল করছে, এখন তো বিএনপির ক্ষমতা আসার কথা, কিন্তু গণ অভ্যুত্থানে যেহেতু তার রোল কম, সে গণ অভ্যুত্থান লিড দেয় নাই। তাহলে গণ অভ্যুত্থানের পরে সে ভয় পাইছে যে সমাজে আরও কোনো শক্তি দাঁড়ায় যাবে তার এগেনস্টে। তো ওই শক্তির পাওয়ারটাকে সে মিনিমাইজ করতে চাইছে। তো মিনিমাইজ করার ওয়ে কি? একটা ওয়ে হলো চুপ্পু যেহেতু আছে তাহলে আমি তারা রেখে দিই। তাহলে যদি আমি রেখে দিই, অ্যাটলিস্ট তোমার এনে সরাই দেওয়া যদি আবার কেউ আসে, ধরো ইনুস তার পছন্দের কাউরে বসাইলো, অথবা এই গণ অভ্যুত্থানের মধ্যে যারা ছিল তারা তাদের পছন্দের কেউ শরীর বসাইলো, তাহলে তারা আরও বেশি এম্পাওয়ার্ড হবে। এই জায়গা থেকে বিএনপি তারে রেখে দিতে চাইছে। তো এই রেখে দেওয়ার যেটা ক্ষতি হয়েছে সেটা হলো আমরা যে গণ অভ্যুত্থানকে একটা বিপ্লব আকারে দেখতে চাইছি, যে তোমার এখানে হাসিনার এস্টাবলিশমেন্ট পুরোটাই এখান থেকে সরে যাবে এবং একটা সিম্বলিক পরিবর্তন আমাদের একটা নতুন রাষ্ট্র এবং নতুন রাজনীতির ক্ষেত্রে, বিএনপি এটাকে স্লো করে দিচ্ছে তখন চুপ্পুকে রাইখা। কিন্তু আজকে তার সাথে হয়তো কোনো ইন্টারেস্টে তোমার প্রবলেম তৈরি হয়েছে, অথবা এখন মনে করছে ওকে আমি যেহেতু ক্ষমতায় আসছি, আমার সরকার একটু স্টেবল হয়েছে, এখন আমি তারা সরাই দিতে পারি, দের ইজ নো প্রবলেম। তো সেই জায়গা থেকেও হইতে পারে, অথবা কোনো আভ্যন্তরীণ দ্বন্দ্ব কনফ্লিক্টের জায়গা থেকেও হইতে পারে। বাট উই শুড বি হ্যাপি অ্যাট দ্য এন্ড যে চুপ্পু এখান থেকে চলে যাচ্ছে। কিন্তু এটা আরেকটা জিনিস কি এখানে রেলিভেন্ট না, যে ধরেন এখন যে প্রেসিডেন্ট হবে, আগামী ইলেকশন এবং তার পরবর্তী সময়কার যে ক্রিটিক্যাল টাইমটা, নেক্সট জাতীয় সংসদ নির্বাচন, সেই সময়ের এখন যে রাষ্ট্রপতি হবে যদি সে বেঁচে থাকে ওই পর্যন্ত, তাহলে সে ওই সময় পুরো সময়টাতে সে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। সো বিএনপি কি এইরকম চিন্তা করছিল যে হ্যাঁ আমাদের একটা লোক রাষ্ট্রপতি হিসেবে থাকুক ওই সময়? দেখো, এটা হইতে পারে, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু তোমার, মানে বেসিক্যালি আমরা তো ইলেকশনের সময়ে তোমার তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তাই না? এক্সিকিউটিভ পাওয়ার পুরোটাই তত্ত্বাবধায়ক সরকারের হাতে থাকবে, শুধু তোমার মিলিটারি কমান্ড থাকে হচ্ছে রাষ্ট্রপতির কাছে। তো এই কারণে রাষ্ট্রপতি তখন মানে পার্টির বাইরে কেউ হয়, এটা একদিকে রিস্কি। তুমি ধরো মানে শাহাবুদ্দিন চুপ্পুরে তুমি রাষ্ট্রপতির জায়গায় রাখা তত্ত্বাবধায়ক সরকার না দেওয়াটাই ভালো কাজ। সেটা যদি এখন যদি বিএনপি তার নিজের লোক বসে, তো স্বাভাবিক, যেহেতু পার্লামেন্টে তার মেজরিটি আসছে, কাজে এখানে তার লোক আসবে, আমি এটার মধ্যে কোনো প্রবলেম দেখি না। এটা জাস্ট মানে অ্যাজ ইউজুয়াল বিজনেস, এটাই হওয়ার কথা। তো এখানে কোনো সমস্যা নাই। সমস্যা
সমস্যাটা হলো যে ধরো তত্ত্বাবধায়ক সরকার ঠিকমতো ফাংশন করবে কিনা, আমরা কীভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাবো আর কি, সেই প্রসেসটা মোর ইম্পর্টেন্ট। নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতেছে কিনা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আর বাংলাদেশের রাষ্ট্রপতি তো তোমার একটা সেরিমোনিয়াল পোস্ট আর কি, এটা ফিতা কাটা বাঁধার কোনো কাম নাই। তো তুমি ওইখানে XYZ যারাই তুমি বসাও, ইটস অল দ্য সেম। আচ্ছা, তো এখানে আমরা মনে হয় আমাদের আগের কোনো একটা পর্বে আমরা আলাপ করছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রপতির আসলে রাষ্ট্রপতির পিছনে যেই খরচ এবং আমাদের যেই বাজেট কনস্ট্রেন্ট সবসময় থাকে একটা মানে সীমিত সম্পদের দেশ হিসেবে এবং এত চাহিদা এত প্রবলেম আমাদের, সেখানে এরকম একটা রাষ্ট্রপতিকে যার সিরিমোনিয়াল রোল ছাড়া তার প্র্যাকটিক্যালি কোনো রোল আমরা দেখি না, কোথাও কোনো রোল নাই। তাহলে কোনো রোল আসলে নাই, রাইট, তাহলে কনস্টিটিউশনালি নাই। এক্স্যাক্টলি, তাহলে কনস্টিটিউশনালি যেহেতু আমরা তাকে এরকম একটা পুতুল বানিয়ে রাখছি, এই মানে এরকম একটা জায়গার পিছনে কোটি কোটি টাকা খরচ করার কি মানে আছে? না, ডেফিনেটলি আমি মনে করি এটা সাবস্টেন্সিয়াল কোশ্চেন। দেখো এখানে একটা হিস্ট্রি আছে, সেটা হলো এই জিনিসটা আসলো কীভাবে। মানে আমরা তো ধরো ব্রিটিশদের সিস্টেমে ডেমোক্রেসি করি, তো ব্রিটিশদের ওইখানে তো রাজতন্ত্র ছিল, তাদের তোমার রাজা আছে, তো তারা হচ্ছে ডেমোক্রেসিটা তুমি তো হঠাৎ করে পাই না, ওভার দ্য টাইম একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে পাইছে। এবং এই যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে তারা রাজতান্ত্রিক সিস্টেমটাকে পুরোটা আপরুট করে নাই, যে রাজতান্ত্রিক সিস্টেম একেবারে মানে তোমার বিপ্লবের মধ্য দিয়া এইটারে তুমি আপসাইড ডাউন করে নতুন করে একটা ডেমোক্রেটিক সিস্টেমে গেলে, এভাবে তারা যায় নাই। এটা গেছে মূলত ওভার দ্য টাইম রাজতন্ত্রের সাথে তোমার পার্লামেন্ট এবং হচ্ছে মিনিস্টার যারা হচ্ছে তোমার সরকার পরিচালনা করে, তাদের সাথে একটা রশি টানাটানির মধ্যে দিয়া, রিফরমেশনের মধ্যে দিয়া, এভাবে ধীরে ধীরে গেছে। এই রিফরমেশনের মধ্যে দিয়া রাজার ক্ষমতা একটু 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 করে কমছে, পার্লামেন্টের ক্ষমতা বাড়ছে, প্রাইম মিনিস্টারের ক্ষমতা বাড়ছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এমন একটা জায়গায় তারা গেছে যে প্রাইম মিনিস্টার সরকার চালাবে, আর রাজা হচ্ছে তোমার অনারারি তোমার রাষ্ট্রের হেড অফ দ্য স্টেট হিসাবে থাকবে, এবং সে মোটামুটি অনারারি কাজকর্ম করবে। শুধু খুব ক্রাইসিস মোমেন্টে দু একটা জায়গায় সে ধরো যে মানে পার্লামেন্ট হ্যাং হয়ে রয়েছে, এখন কী হইব, এরকম জায়গায় তার দু একটু পাওয়ার এক্সারসাইজের সুবিধা আছে। ব্রিটেনের বাইরে যারা ডেমোক্রেসি নিল, তাদের মধ্যে কেউ কেউ করলো কি, তারা হচ্ছে তোমার যদি ওই হোয়াইট ব্রিটিশ পিপলের তোমার ডিসেন্ডেন্ট হয়, তারা হচ্ছে ব্রিটেনের রাজার এই নিজের রাজা বানায় রাখছে। মানে লুকস ভেরি ফানি, কিন্তু তুমি হিস্টোরিক্যালি না দেখলে এটা, যেমন তুমি ধরো কানাডা, তারা এখনও কনস্টিটিউশনালি হলো মানে ব্রিটেনের রাজা তাদের রাজা, অথবা ব্রিটেনের রানী তাদের রানী। অস্ট্রেলিয়া, ব্রিটেনের রাজা তাদের রাজা, ইউকের রানী তাদের রানী। ইট লুকস ভেরি ফানি, বাট স্টিল দ্যাট ওয়ার্কস দ্যাট ওয়ে। এখন ধরো যে যারা ব্রিটিশদের কলোনিয়াল রুলের মধ্যে ছিল, যেমন ধরো ভারত, পাকিস্তান, আমরা বাংলাদেশ, এরা যেটা করলো, তারা যখন এই ওয়েস্টমিনিস্টার মডেলের ডেমোক্রেসি নিল, তো তাদের তো রাজা নাই, এখন হয় তারা ব্রিটিশের রাজা বানাইতে হবে। তো এটা তো আবার একটু কঠিন কাজ আমাদের ওইখানে, যেহেতু তুমি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তারপর স্বাধীনতা পাইছো। তো তারা যেটা করলো, তারা ওই রাজার পরিবর্তে একটা প্রেসিডেন্টের পদ বানায় রাখলো, এবং ওই রাজা যেরকম তোমার জাস্ট একটা অর্নামেন্টাল জিনিস, এরাও এটার একটা অর্নামেন্টাল জিনিস বানায় রাখলো। তো এটা জাস্ট ওই হিস্ট্রিটা থেকে আসছে। এখন ইউর রাইট, আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি যে রাষ্ট্রপতি পদের আসলে কোনো ইউটিলিটি নেই। এটা মানে একটা ফর নাথিং একটা পজিশন। এটা তোমার হচ্ছে শুধু যেই টাকা পয়সা যেটুকু খরচ হয়, এইটুকু খরচটাই আমি মনে করি একটা ফাও খরচ। কিন্তু এখন রাষ্ট্রপতির পদটাকে আমরা এই প্রবলেম থেকে যদি সলভ করতে চাই, তাহলে আমাদের ওয়ে কি? আমি মনে করি আমাদের তিনটা ওয়ে আছে। একটা ওয়ে হলো যেটা আমেরিকানরা করছে, যে আমেরিকানরা স্বাধীন হয়েছে ব্রিটিশদের কাছ থেকে, কিন্তু তার পলিটিক্যাল সিস্টেম হুবহু কপি পেস্ট করে নাই। তারাও ডেমোক্রেসি নিয়েছে, কিন্তু তারা একটা আমেরিকান মডেল অফ ডেমোক্রেসি তৈরি করছে, যেটা প্রেসিডেন্সিয়াল মডেল। তার মানে এখানে প্রাইম মিনিস্টার তোমার নির্বাহী বিভাগের প্রধান না, তাদের কোনো প্রাইম মিনিস্টার নাই। এখানে নির্বাহী বিভাগের প্রধান হবে প্রেসিডেন্ট, সে তার মতো করে মন্ত্রী পরিষদ তৈরি করে নির্বাহী বিভাগ চালাবে। পার্লামেন্ট আলাদা থাকবে, যে আইন প্রণয়ন করবো, এবং পার্লামেন্টের কিছু ওভারসাইট থাকবে নির্বাহী বিভাগের উপরে, আর জুডিশিয়ারি তোমার আলাদা থাকবে। তাহলে সে প্রাইম মিনিস্টার সিস্টেম থেকে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে গেল। তো আমাদের একটা সুযোগ আছে যে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম কপি করতে পারি, রাদার দ্যান এই প্রাইম মিনিস্টার সিস্টেমের মধ্যে দিয়ে থাকা। এটা হচ্ছে তোমার একটা মডেল, যেটা আমেরিকান মডেল। দেন আরেকটা মডেল হলো যে আমরা নির্বাহী বিভাগের ক্ষমতা প্রাইম মিনিস্টার থেকে কিছুটা সরাই দিয়ে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াবো, এবং প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াইয়া প্রেসিডেন্টকে একটা ওভারসাইটিং পাওয়ার দিব, যেটা সে নির্বাহী বিভাগের উপরে মনিটর করতে পারবে। তো এটা হচ্ছে যেটা ধরো যে জুলাই সনদের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে, যে আমাদের একটা চেকস অ্যান্ড ব্যালেন্স দরকার। এই ব্যালেন্সটা করার জন্য হচ্ছে একটা জায়গা হলো যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সংসদ, এই তিনের মধ্যে তুমি কোঅর্ডিনেশন বাড়াইবা, যে একজন আরেকজনের ওভারসাইট করবে, পাওয়ার সেপারেশন হবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। এটা হলো একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হলো যেখানে তুমি প্রেসিডেন্টের হাতে ক্ষমতা একটু বাড়ায় দিবা, এবং বাড়ায় দিয়ে কিছু কিছু ক্ষমতা এখান থেকে সরাই দেবা। যেমন ধরো জুলাই সনদের মধ্যে যেটা ছিল, যে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের জন্য ক্ষমতাটা পার্লামেন্টের উচ্চকক্ষের হাতে দিতে চাইছে, যে উচ্চকক্ষ যদি ইলেক্টেড পিপল, লেট দেম ডু দ্যাট, যে তারা ওইখানে করবে, এবং ওইখানে এক ধরনের কনসেনসাসের ভিত্তিতে বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে, যেহেতু তোমার ভোট বেশি লাগবে তাদের নিজেদের ভোটের চাইতে, এখানে আমরা নিয়োগ দিলাম। আবার কিছু কিছু নিয়োগ তারা প্রেসিডেন্টের হাতে দিছে, প্রেস কাউন্সিল থেকে শুরু করে আরও কয়েকটা জায়গায় তারা বলছে এই জায়গায় প্রেসিডেন্ট নিয়োগ দিতে পারবে। তার মানে আমি নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে তোমার একটু ডিসেন্ট্রালাইজ করলাম, ও সংসদের উচ্চকক্ষে আর হলো প্রেসিডেন্ট। এই একটা মডেল জুলাই সনদের মধ্যে আছে। তো এখানে এটা একটা মডেল, যে প্রেসিডেন্টের আমি আরও ক্ষমতা দিলাম, ক্ষমতা দিয়ে নির্বাহী বিভাগের কিছু ক্ষমতা আমি হ্রাস করে দিলাম। এই মডেলটা তোমার একটা দেশে খুব ভালোভাবে এক্সিকিউশন অবস্থায় আছে, এক্সিকিউটিভ আছে, এটা হলো সিঙ্গাপুরে। যে সিঙ্গাপুরে তার প্রেসিডেন্ট হাতে অনেকগুলো ক্ষমতা দিচ্ছে, কিছু ফাইন্যান্সিয়াল ক্ষমতা দিচ্ছে, যে আগের সরকারের রিজার্ভ কীভাবে স্পেন্ড হইব, এই ফাইন্যান্সিয়াল ওভারসাইটটা প্রেসিডেন্ট হাতে তারা ক্ষমতা দিচ্ছে, এবং প্রেসিডেন্ট সেপারেটলি ইলেক্টেড হইব।
প্রেসিডেন্ট তোমার ওই পার্লামেন্টের মেজরিটি দিয়া সংসদ ইলেকশন করবে না যে এখান থেকেই হবে, এবং আবার প্রেসিডেন্ট ইলেকশন কে কে করতে পারবে এটার ব্যাপারে ওদের বেশ স্ট্রিক্ট রুল আছে। কিন্তু প্রেসিডেন্ট হাতে ক্ষমতা দেওয়া আছে, ফাইন্যান্সিয়াল কিছু ক্ষমতা দেওয়া আছে, কিছু অ্যাপয়েন্টমেন্টের ক্ষমতা দেওয়া আছে, যেগুলোকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলি। এগুলো প্রেসিডেন্ট তার ওন ডিসক্রিপশন এবং প্রসেসের মধ্যে দিয়ে তোমার তারা নিয়োগ দিবে। আবার প্রেসিডেন্টে তারা একটা তোমার অ্যাডভাইজারি কাউন্সিল করছে, যেটা প্রেসিডেন্ট তাদেরকে ফলো করতে বাধ্য হবে। সো ওইখানে প্রেসিডেন্সিকে তারা একটা সেপারেট ইনস্টিটিউশনাল ফর্মেটে নিয়েছে এবং তার হাতে ক্ষমতা দিয়েছে। তাহলে আমরা আইদার প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যেতে হবে, যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেমে না যাই তাহলে প্রেসিডেন্টের হাতে আরও ক্ষমতা দিয়ে এই পোস্টটাকে এফেক্টিভ করতে হবে যাতে কাজে লাগে। আমি তার পিছনে পয়সা খরচ করবো কিন্তু তার কোনো ইউটিলিটি নেই, আমার কোনো সার্ভিস দিব না, তাহলে এটা রাখার কোনো মানে নাই। তো প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দিয়া আমরা নির্বাহী বিভাগের উপর একটা ওভারসাইট প্রেসিডেন্টের সাথে শেয়ার করতে পারি। এটা একটা ওয়ে হতে পারে। জুলাই সনদের ফিলোসফিটা অনেকটা এই জায়গার কাছাকাছি, এবং এই জায়গায় সিঙ্গাপুর ক্যান বি আ মডেল, যেটা আমরা খুব কেয়ারফুলি তোমার স্ক্রিন করতে পারি। আর থার্ড একটা পয়েন্ট হতে পারে, সেটা হতে পারে তুমি এখনকার সিস্টেমেই থাকবা, ব্যালেন্সটা শুধুমাত্র নির্বাহী বিভাগ, বিচার বিভাগ আর সংসদের মধ্যে হবে। আমরা নির্বাহী বিভাগের ক্ষমতা কাটসাট করবো না, করলে পরে ওইটা হয় সংসদে যাইব অথবা বিচার বিভাগের হাতে যাইব, যেভাবে তোমার ট্র্যাডিশনাল একটা মডার্ন স্টেট সিস্টেমের মধ্যে থাকে। নির্বাহী বিভাগের ক্ষমতার রাষ্ট্রপতির সাথে ভাগাভাগি করার দরকার নেই, সেক্ষেত্রে রাষ্ট্রপতি পত্রে বাদ দিয়ে দিতে পারো, রাষ্ট্রপতি পদের কোনো কাজ নাই। তো রাষ্ট্রপতি যা যা করবে তার সবই পার্লামেন্ট স্পিকার করতে পারে, তাই না? রাষ্ট্রপতিও তো পলিটিক্যালি অ্যাপয়েন্টেড, পার্লামেন্ট স্পিকারও তোমার মেজরিটি পার্টির পলিটিক্যাল অ্যাপয়েন্টেড। তো তুমি রাষ্ট্রপতি যেই যে সেরিমোনিয়াল কাজ আছে তার সবই পার্লামেন্ট স্পিকার করতে পারে। ইভেন ধরো যে, এবং টেকনিক্যালি তো ধরো প্রধানমন্ত্রী যখন তার টাইম শেষ হয়ে গেল, পার্লামেন্ট ভেঙে দিল, তখন তো স্পিকারই থাকে, তাই না? স্পিকারের পাওয়ার থাকে। তো তুমি স্পিকারের হাতে ওই দায়িত্বটা যদি দিয়ে দাও তাহলে প্রেসিডেন্টের তোমার প্রয়োজন নেই। খুব সম্ভবত নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট যখন নতুন সরকার আসে, সেই তাদের এমপিদেরকে শপথ পড়ানো, সেটাও সম্ভবত যেই কারেন্ট গভর্নমেন্টের যেই স্পিকার থাকে সে পড়ায়। ইভেন তুমি ধরো যে এখন এই যে রাষ্ট্রপতি পদত্যাগ করলো, নতুন রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত তো পার্লামেন্টের স্পিকারই তোমার অ্যাক্টিং প্রেসিডেন্ট থাকে। তো তুমি বঙ্গভবনে যায় ঘোরাঘুরি না কইরা জাস্ট তুমি ডুয়াল দায়িত্ব দিয়ে দিলা, যখন প্রয়োজন হবে সেটুকু তোমার পার্লামেন্ট রাইট। আমি হয়তো মানে আমি প্রেফার করি বাংলাদেশের, যেহেতু প্রেসিডেন্সিয়াল সিস্টেমটা অলরেডি বাংলাদেশে ইমপ্লিমেন্টেড হয়েছে কয়েকবার। সো আমি মনে করি যে বাংলাদেশের জন্য সেটা বেশি ইফেক্টিভ। আর সেকেন্ড অপশনটা যেটা আপনি বলছেন যে হয়তো একটা ওভারসাইট, মানে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো, সেক্ষেত্রে আরও মানে কেওয়াস তৈরি হবে বলে আমার ধারণা। সো সেটা না করে আইদার প্রেসিডেন্সিয়াল, কেওয়াস তৈরি হবে না। ধরো যদি আমরা মানে সিস্টেমটাই আমরা অভ্যস্ত না বলে এটা একটা প্রশ্ন হতে পারে, কিন্তু সিস্টেমটা তো অলরেডি টেস্টেড সিঙ্গাপুরে। সো ইটস নট এ কমপ্লিটলি নিউ কনসেপ্ট। দেখো ব্রিলিয়ান্ট, মানে দেখো সিঙ্গাপুর তো খুব অল্প সময়ের মধ্যে মানে যথেষ্ট তোমার ধনী দেশে পরিণত, 1965 মালয়েশিয়া থেকে তোমার আলাদা হয়েছে, এবং মালয়েশিয়া থেকে যখন আলাদা হয়েছে তখন কিন্তু তার খুব আপসেটিং কন্ডিশনে ছিল যে এই দেশ নিয়ে আমি কি করবো। তো সেই দেশ আজকে যে জায়গায় আসছে, দিস পিপল আর ব্রিলিয়ান্ট, দ্যাটস হোয়াই দে অ্যাকচুয়ালি ওয়েন্ট দেয়ার। তাদের কনস্টিটিউশন দেখলে তুমি বুঝবা। যেমন তুমি ধরো আমেরিকান পিপল আর ব্রিলিয়ান্ট, যে তারা যখন স্বাধীন হলো ব্রিটিশদের কাছ থেকে, তার ব্রিটিশদের সিস্টেম নিল না। মানে এটা যে কত বড় ফিলসফি, যে সে এখানে আমেরিকাতে যারা তোমার ব্রিটিশদের সাথে স্বাধীনতা যুদ্ধে গেছে তারা সবাই কিন্তু ব্রিটিশ অরিজিন, তারা সবাই এলিট পিপল অফ দ্য সোসাইটি, তাদের সবার হেরিটেজ ব্রিটেনে, বড় হয়েছে তারা ব্রিটেনের কালচারের মধ্যে, তারা কবিতা পড়ে ব্রিটেনের কবির, তারা ফিলসফি পড়ে ব্রিটেনের ফিলসফারদের, পলিটিক্যাল সায়েন্স পড়ে ব্রিটেনের পলিটিক্যাল সায়েন্টিস্টদের। কিন্তু তারা যখন একটা পলিটিক্যাল সিস্টেমে গেল, তারা দেখো ব্রিটিশদের কাছ থেকে সেপারেট হয়েছে, তাদের ফিলসফি ছিল আমি একটা নতুন পলিটিক্যাল সিস্টেম তৈরি করবো, অ্যান্ড দ্যাট উইল গিভ আ মেসেজ টু দ্য নেশন, উই ওয়ান্ট টু বিল্ড সামথিং, উই আর নট এক্সটেনশন অফ ইউরোপিয়ান সিভিলাইজেশন, মানে ট্রুলি দেয়ার এক্সটেনশন অফ ইউরোপিয়ান সিভিলাইজেশন, বাট দে ওয়ান্টেড টু বিল্ড সামথিং আমেরিকান। এবং তার ফলে দেখো তারা রিয়েলি আমেরিকান সিভিলাইজেশন বিল্ড করতে পারছে। তো সিঙ্গাপুরের মানে আমি তোমার সাথে ডিসএগ্রি করি যেটা কেওয়াস হবে, তার কারণ হলো যে সিঙ্গাপুরের সিস্টেমের মধ্যে এটা অলরেডি টেস্টেড, এবং এটাকে যদি তুমি প্রপারলি আর্টিকুলেটেড থাকে যে মানে কার জুরিসডিকশন কতটুকু, এটা যদি ক্লিয়ারলি সেপারেটেড থাকে, তাইলে আমি মনে করি দ্যাটস ওকে। আরেকটা হলো যে এই পাওয়ার এবং চেক অ্যান্ড ব্যালেন্সের ফান্ডামেন্টাল ফিলসফি হলো একজন আরেকজনের দৌড়ের উপর রাখবো। যে তোমার হাতে ক্ষমতা আছে, যেমন ধরো তুমি পুলিশ, তোমার হাতে ক্ষমতা তদন্ত করার ক্ষমতা আছে, কিন্তু তোমার হাতে বিচার করার ক্ষমতা নেই। বিচার করার ক্ষমতা আমি আরেকজনের হাতে দিতেছি। তার মানে তুমি বড় জোর যেটা করতে পারবা, দরিয়াবান্ধে আসামি নিয়ে আসতে পারবা, তার চার্জশিট লিখতে পারবা, কিন্তু তারপর যখন আর্গুমেন্ট হবে সেখানে তুমি নাই, ডিসিশন আরেকজন নিতেছে। তার ফলে এটা আমাদের একটা চেক পয়েন্ট। তো তুমি ধরো যে আমি বললাম যে তুমি প্রাইম মিনিস্টার, তুমি মন্ত্রী পরিষদ চালাইবা, তুমি পুলিশ ডিপার্টমেন্ট চালাইবা, ওকে, কিন্তু অ্যাটর্নি জেনারেল তুমি নিয়োগ দিতে পারবে না। অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট নিয়োগ দেবে, প্রেসিডেন্ট উইল বি সেপারেটলি ইলেক্টেড। তাহলে যেটা হবে যে তুমি ভয় থাকবে যে অ্যাটর্নি জেনারেল তোমার এগেন্স্টে তদন্ত করতেছে কিনা, আরেকজন মন্ত্রী ধরতেছে কিনা। তো এই যে একজন আরেকজনের ডিস্টার্ব করবো, এইটার মধ্য দিয়েই তোমার সমাজে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। চেক অ্যান্ড ব্যালেন্সের ফান্ডামেন্টাল প্রিন্সিপালই হলো এইটা। না, তাহলে আমার মনে হয় যে আমরা এই দাবিটা তুলতেই পারি যে বাংলাদেশে এখন মানে অ্যাজ ইজ যেই প্রেসিডেন্সিয়াল যেই ব্যবস্থাটা বাংলাদেশে আছে, ইট হ্যাজ টু গো থ্রু এ সিরিয়াস রিভিউ। এবং ডেফিনেটলি আমার বোধ হয় যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম মানে আমাদের প্রেসিডেন্টের এখন যেটুকু ক্ষমতা আছে এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। এটা একটা ননসেন্স সিস্টেম, উই নিড টু চেঞ্জ। ইটস আ কাইন্ড অফ ওয়েস্ট অফ মানি। এবং বিএনপি এবং সালাউদ্দিন আহমেদ যত কনস্টিটিউশনাল কথা কয় যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, এটা মানে 100% ননসেন্স। এবং এই দাবিটাও আমরা তুলতে পারি যে এই একটা প্রেসিডেন্ট এবং তাকে পালতে সরকারের কত খরচ হয়, এই জিনিসটা ইট হ্যাজ টু বি এ পাবলিক ইনফরমেশন। এটা পাবলিক ইনফরমেশন এগুলো উন্মুক্ত করে দেওয়া উচিত। তাহলে মানে জনমতটা তো ক্রিয়েট করতে হবে এইভাবে। এনিওয়েজ, তাহলে আমরা এখন সেকেন্ড টপিকে আসি। সেটা হচ্ছে যে জামাত ইসলামীর প্রধান বিরোধী দল তাদের
সংসদ সদস্যদের বেশ কিছু ব্যাপার নিয়ে এখন একটা বড় আলোচনা আছে। এর মধ্যে তারা সাতক্ষীরা 4-এর সংসদ সদস্য তাকে বহিষ্কার করছে দল থেকে। তো এই আলাপটা আমরা আমাদের কোনো একটা আগের পর্বে আমরা করছিলাম যে জামাত ইসলামী যখন বড় হবে এবং বড় এখন হয়ে গেছে, তারা 7 to 10% পার্টি থেকে এখন তারা 37-38%, ক্লোজ টু 40% একটা বড় পার্টি হয়ে গেছে। তাহলে তাদের এই যে বিবর্তনের কারণে জামাত কি তার যেই স্বতন্ত্রতা ছিল, স্বতন্ত্রতা বলতে যে তারা নৈতিকতা এবং নৈতিকতার দিক থেকে তারা অন্যান্য পার্টিগুলো থেকে বেটার, তারা মানে এই জিনিসটা কি এখন তারা বড় হওয়ার কারণে কি আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? ডেফিনেটলি এটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। আমরা এই আলোচনা আগেও করছি যে জামাত যখন মানে এখন প্রধান বিরোধী দল এবং তার সামনের পলিটিক্যাল ফিউচার যত আরও বেশি প্রসপেক্টিভ হবে তখন সে চ্যালেঞ্জের মধ্যে পড়বে। চ্যালেঞ্জের মধ্যে পড়বে হচ্ছে দুইটা জায়গা থেকে। একটা হলো তোমার আরও অনেক নতুন লোক এসে পার্টিতে ঢুকবে, এবং এই নতুন লোক যখন এসে পার্টিতে ঢুকবে তুমি তাকে কীভাবে পার্টিতে নিবা এবং তোমার পার্টির চিন্তা এবং ফিলসফির সাথে তাকে কাস্টম করবা, এই প্রক্রিয়াটা যদি উইক হয় তাহলে তো অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে ম্যাথোডিক্যাল জায়গায় কোনো পার্থক্য রইল না, ম্যাথোডোলজি সেম হয়ে গেল, তার ফলে তোমার আউটপুটও সেম হবে। তো সমাজের তো একটা ডিস্ট্রিবিউশন আছে, তো সেই ডিস্ট্রিবিউশন থেকে তুমি যদি বেটার ডিস্ট্রিবিউশন তৈরি না করতে পারো তাহলে তুমি সোসাইটিতে যেগুলো হইতেছে সেগুলো তোমার পার্টির মধ্যেও হবে। তো এটা হচ্ছে একটা। আরেকটা হলো যে তোমার ওন লোক যারা হচ্ছে তোমার এই পদ্ধতিতে আসে না, আগে থেকে তোমার ওন লোক, কিন্তু তাদের এখন আগের চেয়ে ক্ষমতা বেশি, আগের চেয়ে পাওয়ার বেশি, আগের চেয়ে টাকা পয়সা আর্ন করার সুযোগ সুবিধা বেশি, তখন তাদের মধ্যে একটা প্রবলেম তৈরি হবে যে তুমি যখন একটা মোর কমফোর্ট জোনে আসছো, পাওয়ার অ্যাবিউজ করার মতো জায়গায় আসছো, তখন তো হচ্ছে যে তাদের পদস্খলন হইব, তাদের তোমার নষ্ট হওয়ার রাস্তাটা তোমার বেশি তৈরি হবে, যেটা এখন আমরা দু একটা জায়গায় দেখতেছি, তাই না? যে আমাদের 2-4 জন এমপির ব্যাপারে এই প্রশ্ন উঠতেছে। সাতক্ষীরা যেটা হয়েছে, এখানে একটা মোরাল সাইড আছে, আবার একটা পাওয়ার অ্যাবিউজের সাইড আছে। ঠিক একইভাবে তোমার আরেকজন এমপির ব্যাপারেও তার কোনো একটা বরাদ্দে কাদের নাম সুপারিশ করছে সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সো দ্যাট গোজ টু দি সেকেন্ড ক্যাটাগরি, যে তাদের এই সম্ভাবনাটা আছে। তো এখন এই দুইটা সম্ভাবনাই তোমার হচ্ছে সামনের দিনে আমি মনে করি যে আরও মোর ফ্রিকুয়েন্ট ঘটনা এটা সামনে আসবে আর কি। জামাত এখন যেভাবে আগে তার যে ব্র্যান্ডিং এবং তার যে অ্যাটিটিউড সেটা সামনের দিনে প্রিজার্ভ করা এবং রক্ষা করার ক্ষেত্রে সে চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এখন এটাকে তুমি কীভাবে সমাধান করবে, দ্যাটস এ ভেরি ভেরি বিগ কোশ্চেন। একটা সহজ সমাধান হলো যে তুমি একটা বার সেট করবা, এই স্ট্যান্ডার্ড বার যে ক্রস করবে তার ব্যাপারে তুমি শাস্তি দিবা, এবং শাস্তিটা মানে ওপেন, ব্রুটাল, কনসিস্টেন্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড হইতে হবে। যেমন তুমি ধরো যে জামাত এই এমপিরে বহিষ্কার করছে, তো একজন সিটিং এমপিরে বহিষ্কার করা কিন্তু ছোটোখাটো কথা, এবং তার পার্লামেন্ট পজিশন থাকবে না। উনি সম্ভবত 3বারের এমপি, 91-এ ভেটারান এমপি ফর লং টাইম। হ্যাঁ, তার মানে এরকম এমপি তো জামাতে আসেই কম, আই থিঙ্ক হয়তো আর 2-1 হয়তো থাকতে পারে, খুবই কম। তো সেই জায়গা থেকে এবং একটা পার্লামেন্ট সিট তোমার সরে যাবে আর কি। তো এখানে আবার উপনির্বাচন হবে আর কি। কোশ্চেন আছে টেকনিক্যাল, যে তুমি পদত্যাগ করলে তার পার্লামেন্টের পদ শূন্য হবে কিনা, বহিষ্কার করলে পদত্যাগের পজিশন শূন্য হবে কিনা, টেকনিক্যাল কোশ্চেন আছে। কিন্তু তুমি যেই কারণে তার বহিষ্কার করছো একই কারণে তো তার না পার্লামেন্টও যেতে পারবে না, তাই না? তো আলটিমেটলি তার পদত্যাগ করতে হবে যদি টেকনিক্যালি না হয় আর কি। তো জামাত একটা বোল্ড ডিসিশন নিছে। তো এই যে একটা বোল্ড ডিসিশন, এটা যদি তুমি কনসিস্টেন্টলি নিতে পারো, মানে এটা যদি বহিষ্কার খেলা না হয়, এবং তুমি যেই রুল এটা সকল জায়গায় যে ওকে দিস মাই বার, এই লাইন যে ক্রস করলে আমি তার পার্টি থেকে বহিষ্কার করে দেবো এবং সে এখানে থাকতে পারবে, তার পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার অ্যান্ড ডান, এইটা কনসিস্টেন্টলি ফলো করলে এটা একটা ইম্প্যাক্ট গিয়ে পড়বে। এটা একটা ইম্প্যাক্ট তোমার বড় আকারে করবে, যেটা বাংলাদেশে ধরো অন্যান্য পলিটিক্যাল পার্টি কখনোই মেনটেন করতে পারে না। যেমন ধরো যে বিএনপি কখনোই এটা মেনটেন করে না যে ওকে আমি যদি সংগঠনের শৃঙ্খলা রক্ষার জন্য কারো দল থেকে বহিষ্কার করি তারা আমি কোনোদিন মনোনয়ন দেবো না, সে কোনোদিন আমার পার্টির এমপি হতে পারবে না, সে কোনোদিন আমার পার্টি থেকে মনোনয়ন নেওয়া লোকাল ইলেকশন করতে পারবে না, অথবা আমি তারে পার্টির পদে আর কখনো দিব না। এটা হয় না। যেটা হয় যে তোমার একটা লোক দেখানো বহিষ্কার হয় 2 দিন পর তুমি তাকে আবার নিয়ে নিতেছো, তার ফলে এটা কোনো ইম্প্যাক্ট থাকে না। তো আমার বোধ হয় যে একটা তো প্রশ্ন তুলবা যে তুমি সিস্টেম্যাটিকলি নতুন লোকের কীভাবে রিক্রুট করবা, কীভাবে অ্যাকোমোডেট করবা, একটা প্রশ্ন তুলবা তুমি সংগঠনের মধ্যে তাদের যে ট্রেনিং প্রসেস এটাকে কীভাবে তুমি মোর এফিশিয়েন্ট করবা যাতে প্রবলেমগুলো না হয়, কীভাবে তুমি সিস্টেমেটিক ওয়েতে এটাকে মনিটর করবা টু মিনিমাইজ দ্যাট, এগুলো সব প্রশ্ন আমরা তুলবো, দীর্ঘমেয়াদে তোমার করতে হবে। কিন্তু আমি মনে করি একটা শর্টকাট সমাধান হলো যে তোমার লাইন ক্রস করবে তার ক্ষেত্রে তুমি স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিবা, এবং সে যদি মানে আউট অফ দ্য সার্কেল হয়ে যায় তাহলে তুমি দেখবে যে ধীরে ধীরে এগুলো কমে আসবে। তো এখানে আমার মনে হয় সেকেন্ড জিনিসটা যে নতুন জামাতের মধ্যে নতুন মানুষদেরকে অ্যাকোমোডেট করা, এটা একটা প্রসেস যেটা আপনি আলাপ করছেন। কিন্তু আমার এখানে প্রবলেমটা, যে এই প্রবলেমগুলো আসতেছে এখন সামনে, এটা তো হচ্ছে অলরেডি জামাতের এস্টাবলিশড এবং যারা এমপি হয়েছে এবং খুব ভেটারান এমপি, এটা ভেটারান লোক, বাইরের লোক না, রাইট, এরা একদম ভিতরের লোক এবং
অনেক এটা সেকেন্ড ক্যাটাগরি, Right. তারা এখন মোর কমফোর্টেবল পাওয়ারফুল পজিশনে আছে, যেটা আগে এইভাবে ছিল না। দ্যাটস দ্য অনলি ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে হয় টু বি ফেয়ার উইথ দ্য জামাত এমপিস, যাদের ব্যাপারে মিডিয়া স্ক্রুটানাইজ করছে যে হ্যাঁ বরাদ্দ হয়তো তার নিজেদের আত্মীয় স্বজনকে দিছে, দুইজনের ব্যাপারে এরকম হয়তো অ্যালিগেশন আছে যে তারা এমপি হিসেবে বরাদ্দটা তার নিজের আত্মীয়কে দিছে বা এরকম। তো এখানে টু বি ফেয়ার উইথ দেম আমার মনে হয় যে বাংলাদেশের যেই এমপিরা যেই বরাদ্দগুলো পায়, যেই টাকাগুলো তাদের হাত দিয়ে খরচ হয়, এইটার তো প্রপার একটা এডিট হওয়া, প্রপার একটা অডিট করা, এই অডিট তো আমরা কখনো দেখি নাই কোথাও, না, কোনো রিপোর্ট তো আমরা কোথাও দেখি না। দেখো যেটা হয়েছে যে মানে জামাতের এমপিদের ব্যাপারে যে সমস্ত সমালোচনা হয় এগুলো অন্যান্য এমপিরা অরে ধরে করে, কিন্তু জামাত বেলা সমালোচনাটা বেশি হইতেছে। কিন্তু এটা ভালো দুইটা কারণে। একটা হলো যে জামাত যেহেতু মোরাল পজিশন অ্যাডভোকেসি করে, তো এই কারণে মানুষের একটা এক্সটেন্ডেড এক্সপেকটেশন আছে, মানে জামাতের জন্য বারটা হাই। বাট্টা হাই, এই জায়গা থেকে তারা আলোচনা করে। তো এই আলোচনাগুলো আমাদের যেটা সুবিধা হয় সেটা হলো আমরা পাবলিক পরিসরের সকল এমপির জন্যই বাট্টা ওই জায়গায় নিতে পারি, তাই না? তুমি যদি আলাপ আলোচনার মধ্যে যদি না আসে, তাহলে তো তুমি কখনোই এমপিদের জন্য এই বাট্টা তুমি তৈরি করতে পারবে না, তাই না? আমি মনে করি যে জামাতের উপলক্ষেও যদি এই আলোচনাটা আসে এবং এমপিদের একটা বার সেট হয়, দ্যাট শুড বি আ ভেরি গুড থিং। এখানে মানে একটা রেলিভেন্ট এক্সাম্পল হচ্ছে যে জামাত সম্ভবত ইলেকশনের আগে ঘোষণা দিয়েছিল যে তারা সরকারি প্লট বা গাড়ি এগুলো নিবে না, এবং বিএনপি ফলোড দ্যাট। বিএনপিকে এখানে আমাদের একটা অ্যানালাইসিস করতে হবে। সেটা হলো বিএনপি ইলেকশনের আগে কিন্তু এই জিনিসটা প্রমিস করে নাই, বলে নাই, কিন্তু ইলেকশনের পরে আইসা তারা এটা বাদ দিয়ে দিছে। এটা কেন বলে আপনার মনে হয়? আই ডোন্ট নো। আমি যদি ভালো ব্যাখ্যা করতে, এটা আমি অনেক চিন্তা, আমি যদি ভালো ব্যাখ্যা করতে চাই তাইলে আমি বলতে পারবো যে বিএনপির সাম টপ কমান্ড চিন্তা করছে যে এই জিনিসটা আসলে না নেওয়া ভালো, কিন্তু সেটা বলার সাহস পায় নাই যে তার দলের মধ্যে এটা অজনপ্রিয় হয়ে যাবে, যে কারণে সে আগে বলে নাই। বা এটা আমি যদি মানে গুড সার্টিফিকেট দিতে, রাইট, এটাই হয়তো হয়েছে। হ্যাঁ, এটা হয়তো একটা মানে ইলেকশনের আগে যে হ্যাঁ জামাতের একটা পলিসিকে কপি করা, এই ধরনের একটা না কপির প্রশ্ন, হয়তো এটা হবে তার নিজের দলের মধ্যে, তো এই কারণে সেই ইলেকশনের আগে এই রিপারকাশন তৈরি করতে চায়নি, তো তার ফলে দেখা গেল সেই ইলেকশনের পরে কাজের কাজ করে দিচ্ছে। তো দ্যাটস আ ভেরি ভেরি গুড ডিসিশন আর কি। তো এই জন্য এমপিদের ব্যাপারে ধরো এই আলাপ আলোচনাগুলো সার্ফেসে আসা দরকার, এবং সার্ফেসে আসলে পরে আমরা আরও তুমি ধরো যে সিস্টেমটা কী হবে, তার অ্যাকাউন্টেবিলিটি কী হবে, তার অডিটের প্রশ্নটা কী হবে, এই প্রশ্নগুলো আমরা তুলতে পারি। হ্যাঁ, এবং আপনার এমপিদের যত থোক বরাদ্দ হয়, যেটাকে থোক বরাদ্দ, এবং অনেক টাকা কিন্তু একজন এমপি আমার মনে হয় কোটি টাকার উপরে তারা পয়সা পায়। দেখো এই টাকাগুলা যে বরাদ্দ টাকা হাসিনার সময় বাড়ানো হয়েছে, এক্স্যাক্টলি অনেক টাকা এটা বাড়ানো হয়েছে করাপশনের পদ্ধতিতে, যে তার নিজের দলের হাতে টাকা দিয়া, এটা দিয়া স্থানীয়, কারণ ওর এমপি তো 2 নম্বর হয়, তার ইলেকশন করে আসে নাই আর কি, তো সে নিজের এমপির থ্রুতে টাকা পয়সা দিয়া তোমার একটা পলিটিক্যাল লুটপাটের জায়গা তৈরি করতে। এক্স্যাক্টলি, এবং অনেক একটু বড় অ্যামাউন্ট, প্রায় 20 কোটি না 25 কোটি টাকা এরকম থোক বরাদ্দ ছিল তাদের। এখন মানে যেটা আলাপ তুলতে হবে, 100 কোটি টাকার মতো করছিল বোধহয় হাসিনা এক সময়, খুব সম্ভবত। আচ্ছা, তো যেটা আলাপ তুলতে হবে সেটা হচ্ছে যে আপনার এই যে খরচগুলা জনপ্রতিনিধিরা করে, স্পেশালি এমপিরা করে, এই প্রত্যেকটা জিনিসের আপনার ধরেন যে সংসদের ওয়েবসাইটে আসন ওয়াইজ তাদের এই খরচগুলো তারা কীভাবে করছে এগুলো সব পাবলিশ করতে হবে, এবং উইথ সাপোর্টিং ভাউচার ম্যাটেরিয়াল সহ, যে হ্যাঁ অডিট হইতে হবে, এবং অডিট হইতে হবে, এটা সেপারেট অডিট হইতে হবে, এবং ইনফরমেশন জনগণের জন্য উন্মুক্ত থাকতে হবে, এবং সেই অডিট যে বডি সেটা তো আসেই, আমার মনে হয় যে হিসাব যে কি বলে অডিট জেনারেলের অফিস, অডিট জেনারেলের অফিস, সেটা যদি একটা কি বলে অল পার্টি কনসেনসাস নিয়ে একটা ভালো পার্সনকে যদি সেখানে নিয়োগ দেওয়া হয়, তাহলে সে এগুলো অডিট করতে পারবে, এবং তাইলে মানে ইনসেন্টিভ অনেক, দুর্নীতির ইনসেন্টিভ অনেক কমে। ডেফিনেটলি দেখো আমাদের মানে দুর্নীতির ইনসেন্টিভের একটা স্ট্রাকচারাল পদ্ধতি আছে, যে তুমি স্ট্রাকচারটা এমনভাবে করে রাখছো যেটার মধ্যে করাপশন করা যায়। মানে তুমি ধরো এই যে এমপিরা টাকা দিতেছো, ওই টাকার কোনো হিসাব নেই, যেটা ডিসক্রিপশনারি ফান্ড বলে আর কি, এটা এই পর্যায়ে চলে। তো ডিসক্রিপশনারি ফান্ড যদি এত বড় হয় এবং সবাই যদি তুমি সুযোগ সুবিধা দাও, তাহলে তো করাপশন সেখানে হবে। তো আমার পয়েন্ট হলো যে জামাতের নিয়ে যে আলোচনাটা হয়, এটা অতিরিক্ত আলোচনাটা হয়, ফোকাসটা সবসময় জামাতের মধ্যে থাকে, কিন্তু এটা ভালো। এই আলোচনার মধ্যে আমাদের বার সেট হবে। যেমন তুমি ধরো যে বিএনপির একজন এমপি সংসদে গেছে, আজকে প্রাইম মিনিস্টার নাই, আজকে আমি বক্তৃতা দেবো না, তো মানে হাউ ফানি দ্যাট ইজ, তাই না? তো এটা তো ফোকাসের জায়গা থাকা দরকার। তো এটা নিয়ে যতটা আলোচনা হয়েছে তার চাইতে জামাত নিয়ে তোমার বেশি আলোচনা হয়েছে, যে জামাতে যে বিরোধী দল পারফর্ম করতে পারতেছে কিনা। কিন্তু আমার বোধ হয় যে সরকারি দল এবং বিরোধী দল দুজনেরই নিয়ে আমাদের আলোচনার ব্যালেন্স থাকা উচিত, কিন্তু যে কোনো ধরনের আলোচনা যারা পাবলিক অফিসে আছে তাদের মোর অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা, এবং তাদের ক্যাপাসিটি, কোয়ালিটি এবং তারা কাজ ঠিক মতো করতেছে কিনা, সেই আলোচনা পাবলিক পরিসরে যত বেশি থাকবে তত ভালো। আচ্ছা, আমরা শেষ টপিকটাতে যাই। সেটা হচ্ছে সামনে বেশ কয়েকটা ইলেকশন হওয়ার কথা, স্থানীয় সরকার ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশন, এগুলো হবে, এবং নির্বাচন কমিশন নিয়ে বরাবরই আমাদের দেশে নির্বাচন কমিশনের একটা বায়াসড আচরণ থাকে, যে সরকার পার্টি তাদেরকে নিয়োগ দেয়, এবং দেখা যায় যে ইন রিটার্ন নির্বাচন কমিশন, দ্য হোল কমিশন যেটা করে যে তারা সরকার পার্টির ক্যান্ডিডেটদেরকে ইলেক্টেড হইতে তারা সহায়তা করে। তো কয়েকদিন আগে যেটা হয়েছে যে ইলেকশন কমিশনে একজন চুক্তিভিত্তিক
অ্যাডিশনাল সেক্রেটারি নিয়োগ দিচ্ছে বোধহয় গতকালকে। নির্বাচন কমিশনের সচিব হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে আপনার ডেফিনেটলি নির্বাচন কমিশনারে তোমার স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং তার নিয়োগ প্রক্রিয়াগুলো একটা নিয়মের মধ্যে দিয়ে হবে, যেখানে সরকারি দল এককভাবে ম্যানিপুলেট করতে পারবে না। এইটা হচ্ছে ফিলসফি। এটা কিন্তু বিএনপিও তার 31 দফা এগ্রি করে। সচিব নিয়ে ওইখানে বলা নাই, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন নিয়ে বলা আছে, কিন্তু ফিলসফি তো ওই জায়গাতেই যায় যে টোটাল নির্বাচন কমিশনটাকেই আমি পলিটিক্সের বাইরে রাখবো, যাতে করে তারা স্বাধীনভাবে কাজ করে। তো সেই জায়গায় সরকার যখন তোমার একজনের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়, চুক্তিভিত্তিক নিয়োগ তো এখানে তো পলিটিক্যাল তোমার লেন্স অনেক বড় থাকে, তুমি চাইলেই নিজের লোকের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারো। ইভেন তুমি ধরো ট্র্যাডিশনাল ব্রোক্রাটদের মধ্যে থেকে আইনাও যদি কাউরে বসাও যাওয়ার চাকরি আছে, এটাও পলিটিক্যালি করা সম্ভব, যে নিজের দলের লোক তুমি নিতেছো। তো এই জায়গায় মানে যেটা আমাদের প্রয়োজন সেটা হলো যে একটা আলাপ আলোচনা করা, যাতে করে একটা পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয় যে আমরা ইলেকশন কমিশনের সকল নিয়োগকে পার্টি বায়াস্টের বাইরে রাখবো, যাতে করে ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি এবং প্রফেশনালি তোমার ফাংশন করতে পারে। দেখো আমাদের অনেকগুলো কনস্টিটিউশনাল সংস্থা আছে, যেগুলোর যদি আমরা একটা প্রফেশনাল জায়গায় না নিতে পারি, তাহলে আমাদের এই যে রাজনৈতিক অস্থিরতা, যেটা এই অস্থিরতাগুলো থাকবে। একটা হচ্ছে তোমার জুডিশিয়ারি, যে জুডিশিয়ারি কমপ্লিটলি সেপারেটলি কাজ করতে পারে কিনা। একটা হচ্ছে তোমার তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম, যেহেতু ওই সময় পাওয়ার ট্রান্সফারটা সে করে এবং ইলেকশন ওভারসাইট করে। ইলেকশন কমিশন তোমার স্থানীয় সরকার এবং ন্যাশনাল ইলেকশন দুইটা জায়গাতেই সে যাতে তোমার এফেক্টিভলি কাজ করতে পারে। তো এরকম বড় বড় জায়গাগুলো, যেগুলো হচ্ছে আমাদের সমাজের তোমার একটা, যে আমি অফেন্ডেড হইলাম নির্বাহী বিভাগের কাছ থেকে, আমি একটা জায়গায় গিয়ে ন্যায় বিচার পাইতেছি, অথবা যেখানে পাওয়ার ট্রান্সফারের কোশ্চেন আছে, ইলেকশনের কোশ্চেন আছে, সেখানে সরকার যাতে ইনফ্লুয়েন্স করতে না পারে। তো এই জায়গাগুলোর ব্যাপারে আমাদের একটা পলিটিক্যাল আলাপ আলোচনা হওয়া উচিত, একটা কনসেনসাস আসা উচিত এবং একটা সিস্টেম ডেভেলপ করা উচিত। এই তিনটা কাজ আমাদের করতে হবে। এটা না কইরা যদি ধরো আগের লেগাসির মতোই সরকার পলিটিক্যালি ম্যানিপুলেট করার চেষ্টা করে, তাহলে আমি মনে করি যে এটার মানে ভবিষ্যৎ ভালো হবে না, এটার কনসিকুয়েন্স ভালো হবে না। এবং এটা জুলাইয়ের স্পিরিটের সাথে, জুলাইয়ের চিন্তা আকাঙ্ক্ষার সাথে তোমার এক ধরনের কন্ট্রাডিকশন তৈরি করে। তার মানে সিটি কর্পোরেশনের যে ইলেকশন হবে সামনে, এটা নিয়ে চিন্তিত হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। ডেফিনেটলি। দেখো তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে কেন আসছে হলো একটা ট্রুথ থেকে। সেই ট্রুথটা হলো যে কোনো সরকারের অধীন কোনো নির্বাচন তোমার হচ্ছে সুষ্ঠু নির্বাচন হয় না। কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে কোনো ইলেকশন সুষ্ঠু নির্বাচন হয় না। এই জায়গা থেকে আসছে যে তারা আমাদের তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। তাহলে এখন তুমি তো সব ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে করতে পারতেছো না, খালি ন্যাশনাল ইলেকশন করে ছেড়ে দিতেছো, তারপরে স্থানীয় সরকার নির্বাচনে কী হবে? হাসিনার সময় তো আমরা দেখছি তোমার এই উপজেলা পরিষদ নির্বাচনে মানে প্রথমে একবার তোমার ফেয়ার হয়েছে, তারপর হারা শুরু করছে, পর টোটাল জায়গায় আনফেয়ার হয়েছে। তার নিজের পার্টির মধ্যে তোমার একজন আরেকজনের মারামারি করছে, অনেকগুলো খুন হয়েছে তোমার স্থানীয় সরকার নির্বাচনের সময়। তারা স্থানীয় সরকার নির্বাচনে পলিটিসাইজ করছে যে তোমার পার্টি বেসড পলিটিক্সই হইতে হবে, তোমার এখানে মনোনয়ন দিতে হবে পার্টি থেকে। এখন তো আবার রুল তোমার চেঞ্জ হবে, যেটা আগে ছিল যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট করতে পারে। তো এই পলিটিক্যাল ম্যানিপুলেশন বাংলাদেশে অল দ্য টাইম ছিল। আমরা যদি ধরো যে 91 থেকে এই 2006-07 পর্যন্ত আমাদের যে সিস্টেম, যেটার মধ্যে দিয়ে এই রশি টানাটানি চলছে, তার চাইতে যদি একটা ভালো ডেমোক্রেসি তৈরি করতে চাই, তাহলে আমাদের এই জায়গাগুলোরে মানে ডেফিনেটলি আমাদেরকে ওভারকাম করতে হবে। দেখো একটা জাতি একটা প্রবলেমের মধ্যে যদি ধরো 20 বছর থাকে, তারপর ধরো যে আবার 20 বছরের প্রবলেমের মধ্যে দিয়ে সে একটা জায়গায় এসে আইসা যদি আবার সে পুরান প্রবলেমের মধ্যে যায়, তো তাহলে তো তুমি একটা সার্কুলার জিনিসের মধ্যে মানে ধাক্কাধাক্কি খাইতেছো, তাই না? আমাদের যদি আগামী নির্বাচনের আগে আবার আমরা দেখি যে তত্ত্বাবধায়ক সরকার কেমন হবে, কীভাবে হবে, এটা নিয়ে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, তাহলে তো তুমি সেই 96 ব্যাক করলা। হ্যাঁ, আমরা 96 অসহযোগ আন্দোলনে, তাই না? তুমি সেই জায়গায় ব্যাক করলা, তাহলে তোমার ভবিষ্যৎ কই? তুমি ভবিষ্যৎ করবা কখন? তুমি যদি সেই পুরাতন কনফ্লিক্টের মধ্যেই বারবার ঘোরাঘুরি করতে থাকো, তাহলে তো তোমার ফিউচার কী হবে? তাহলে তোমার ফিউচার ফেট হয়ে যাবে। তো কোনোভাবে এই জায়গায় যাওয়া যাবে না। এবং বিএনপি যেহেতু একটা গণ অভ্যুত্থানের পরে নির্বাচনে জয়লাভ করে আসছে, আমি মনে করি যে বিএনপি হ্যাজ দ্যাট রেসপন্সিবিলিটি টু সেট দ্য এক্সাম্পল, যে না, আমরা এই পুরাতন রাজনীতিতে ফেরত চাইতে চাই না। যদি এটা বিএনপি ফেল করে, এই জায়গায় যদি ফেল করে, তাহলে এটা দেশের ভবিষ্যতের জন্য ক্ষতি হবে এবং বিএনপি অ্যাজ এ পার্টি উইল পে দ্য প্রাইস। বিএনপি হয়তো ইলেকশনই দিবে না, সব জায়গাতে এখন প্রশাসক নিয়োগ দিছে। সো বিএনপি হয়তো এই কনফ্লিক্টে যাবে না, আর কি ইলেকশনই যাবে না হয়তো। আমি মনে করি লম্বা সময় ইলেকশন না দিয়ে সে থাকতে পারবে না। তার কারণ হলো যে তাহলে তোমার হাসিনার মধ্যে পার্থক্য কি? সে গণতান্ত্রিক ইলেকশনে নাই যাও এবং তুমি যদি প্রুভই করো যে ওকে আই এম জাস্ট অ্যান এক্সটেনশন অফ হাসিনা, তাহলে তো আমি মনে করি বিএনপির লেজিটিমেসি, যে মানে কোনো লেজিটিমেসি থাকে না তোমার সমাজে। তো হাউ দ্যাট ইজ পসিবল? জুলাই গণ অভ্যুত্থানের পরে তুমি এরকম একটা মানে ব্ল্যাটেন্ট পজিশন নিয়ে দাঁড়ায় থাকবে, আমি মনে করি না এটা হবে। বিএনপি ক্ষমতা আসছে খুব অল্প কয়েকদিন হয়েছে এখন পর্যন্ত, তো যত দিন যাবে এই প্রশ্নগুলো উঠবে। দেখো এখন তো এই প্রশ্ন আমরা খুব ক্লিয়ারলি করতে পারি না, তার কারণ হলো বিএনপি বলবে আমি করবো, আর মানে টাইম দাও, আরও পরে যাও। কিন্তু আজকে থেকে 1 বছর পরে তো তার ট্রাজেক্টরি ক্লিয়ার হবে, 2 বছর পরে তো তার ট্রাজেক্টরি ক্লিয়ার হবে। এবং সরকারের যত দিন যাবে তত সরকারের পারফরমেন্স ভালো না হলে মানুষের ফ্রাস্ট্রেশনও বাড়তে থাকবে। সো দ্যাট উইল ক্রিয়েট আ মোর মানে তোমার কমপ্লিকেটেড সিনারিও। তাই মনে করি যে বিএনপি যত তাড়াতাড়ি হচ্ছে এই প্রবলেমগুলো সলভের দিকে যাবে তত ভালো। এবং 6 মাস পরেই এই প্রশ্নগুলো ওঠা শুরু করবে যে সে কী করতেছে, কোথায়, তার পজিশনের সাথে সে কন্ট্রাডিক্ট করতেছে কিনা। তো
তো সেই জায়গা থেকে আমি মনে করি না যে বিএনপির পক্ষে এই আকাঙ্ক্ষা, যে জন আকাঙ্ক্ষা যে আমরা আগের মতো একই প্রবলেমের বৃত্তের মধ্যে ঘুরপাক খাবো না, বরং আমরা একটা নতুন সিস্টেমের দিকে আগাবো, এই জন আকাঙ্ক্ষা রিয়াল, এই জন আকাঙ্ক্ষা এক্সিস্ট করে। এবং এই জন আকাঙ্ক্ষার পক্ষে যে জনমত, সেটা গণভোটের মধ্য দিয়া তোমার মানে একেবারে ক্লিয়ারলি এভিডেন্ট হয়েছে। এবং এটাকে 180 ডিগ্রি তোমার আপসাইড ডাউন করে ফেলা, আই ডোন্ট থিঙ্ক দ্যাট পসিবল এনিমোর।